সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনার ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। এদিকে দীপেনের পদত্যাগ দেশের ইতিহাসে বিরল ঘটনা, যা বললেন সর্বমিত্র চাকমা। অপরদিকে কুমিল্লা জেলা পরিষদের ১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আব্দুল্লাহ। এবং সবশেষে থাকছে তোফায়েল আহমেদ মারা গেছেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন। সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। শেখ হাসিনার ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। গণ অভ্যুত্থানের মুখে দেশ ছাড়ার আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩ পৃষ্ঠার একটি পদত্যাগপত্র লিখেছিলেন এবং সেটি নিজের ভ্যানিটি ব্যাগে করেই সঙ্গে নিয়ে যান বলে দাবি করেছেন দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। আজ ইউটিউব ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য পোস্টে প্রচারিত এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। তার ভাষ্য অনুযায়ী শেখ হাসিনা সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেই দেশ ছাড়তে চেয়েছিলেন। তবে শেষ মুহূর্তের অস্থির পরিস্থিতির কারণে সেই পদত্যাগপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া সম্ভব হয়নি। মতিউর রহমান চৌধুরীর দাবি অনুযায়ী দেশজুড়ে উদ্ভূত পরিস্থিতি, সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং পদত্যাগের কারণ উল্লেখ করে শেখ হাসিনা একটি বিস্তারিত ৩ পৃষ্ঠার চিঠি প্রস্তুত করেছিলেন। সেটি বাংলাদেশ টেলিভিশনের একজন কর্মকর্তার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে টাইপ করারও কথা ছিল। তবে পরিস্থিতি দ্রুত পাল্টে যাওয়ায় চিঠিটি চূড়ান্তভাবে টাইপ করার সময় পাওয়া যায়নি। ফলে হস্তলিখিত বা খসড়া অবস্থাতেই সেটি শেখ হাসিনার ব্যক্তিগত ভ্যানিটি ব্যাগে থেকে যায় বলে উল্লেখ করেন তিনি। সাক্ষাৎকারে ৫ অগাস্টের ঘটনা প্রবাহ তুলে ধরে প্রবীণ এই সাংবাদিক বলেন, সেদিন গণভবনের চারপাশে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। লাখো মানুষের উপস্থিতির মধ্যে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বারবার দ্রুত স্থান ত্যাগের বার্তা দেওয়া হচ্ছিল। তার দাবি অনুযায়ী সেনাবাহিনীর কর্মকর্তারা শেখ হাসিনাকে জানিয়ে দেন যে সময় খুব সীমিত এবং দ্রুত গণভবন ছাড়তে হবে। তাড়াহুড়ার মধ্যে তিনি নিজের প্রয়োজনীয় ভ্যানিটি ব্যাগটি ভেতরে ফেলে বের হয়ে আসেন। পরে গাড়িতে ওঠার আগে সঙ্গে থাকা এক সেনা কর্মকর্তাকে ব্যাগটি এনে দিতে বলেন। এরপর সেই ব্যাগসহ তিনি গণভবন ত্যাগ করেন। মতিউর রহমান চৌধুরীর ভাষ্যমতে বহুল আলোচিত সেই ৩ পৃষ্ঠার পদত্যাগপত্র ওই ব্যাগের ভেতরেই ছিল। তবে এ বিষয়ে স্বাধীনভাবে কোনো আনুষ্ঠানিক যাচাই পাওয়া যায়নি। এদিকে দীপেনের পদত্যাগ দেশের ইতিহাসে বিরল ঘটনা, যা বললেন সর্বমিত্র চাকমা। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন বেওয়ানের মন্ত্রিত্ব থেকে পদত্যাগের ঘটনায় ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সদস্য সর্বমিত্র চাকমা। সোমবার ১ জুন নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে ডাকসুর এ সদস্য লেখেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীকে আমি যতদূর চিনেছি জেনেছি তিনি অত্যন্ত ভদ্র, মার্জিত এবং স্বল্পভাষী। রাজনীতিতে যেখানে কাদা ছোড়াছুড়ি নিত্যদিনের ঘটনা, তিনি বিরোধী পক্ষকে কখনো কথার মাধ্যমে আক্রমণ করেননি। এমন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আমাদের দরকার। শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও দায়িত্ব নেওয়ার পর বেশ সক্রিয় দেখেছি তাকে। পোস্টের শেষে সর্বমিত্র চাকমা বলেন, জানি না তিনি এ সিদ্ধান্ত কেন নিয়েছেন। অভ্যন্তরীণ বিষয়ও থাকতে পারে, কিন্তু দেশ ও পার্বত্যবাসীর কল্যাণে তার এ পদে আসীন থাকা দরকার। প্রধানমন্ত্রী চাইলে তিনি নিশ্চয়ই না করবেন না। উল্লেখ্য, শারীরিক অসুস্থতা কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। আজ সকালে ঈদুল আজহার ছুটি শেষে তিনি এ পদত্যাগপত্র জমা দেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্বোচ্চ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তিনি গত ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন। অপরদিকে কুমিল্লা জেলা পরিষদের ১০ কোটি টাকার হিসাব দিলেন হাসনাত আব্দুল্লাহ। কুমিল্লা জেলা পরিষদের ১০ কোটি টাকা বরাদ্দ নিয়ে প্রশাসকের বক্তব্যের জবাব দিয়েছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রবিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক থেকে লাইভে এসে ওই বরাদ্দের ব্যাখ্যা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। দীর্ঘ ৪৩ মিনিটের ভিডিওতে হাতে কলমে ১০ কোটি টাকার হিসাব দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ।
ফেসবুক লাইভে হাসনাত বলেছেন, রাজস্ব বরাদ্দ আর এডিপি বরাদ্দের পার্থক্য না বুঝে একজন দায়িত্বশীল ব্যক্তি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন। এসব অর্থ প্রকল্পে ব্যয় করা হয়েছে, ব্যক্তি হিসেবে তাদের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, এটি লোকাল গভর্নমেন্ট থেকে দেওয়া বিশেষ বরাদ্দ, যেটা জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে। প্রশাসক রাজস্ব খাত আর বিশেষ বরাদ্দ সম্পর্কে জ্ঞান থাকলে এ কথা বলতেন না। আর উনি এমনভাবে বলেছেন, মনে হচ্ছে টাকা আমরা নিজেরা পকেটে নিয়ে গেছি, অথচ দেবিদ্বরের বিভিন্ন কাজে বরাদ্দ দেওয়া হয়েছে। এনসিপির এই নেতা বলেন, এখানে তো লুকোনোর কিছু নেই, সব কিছু ওয়েবসাইটে আছে, এটা চাইলে যে কেউ দেখতে পারেন। আমি আগেও এসব বরাদ্দ নিয়ে লাইভে এসে হিসাব দিয়েছি। হাসনাত বলেন, 10 কোটি টাকার কথা বলা হচ্ছে। আমি যখন নির্বাচিত হইনি, অর্থাৎ 2024-25 সালে এডিপি সাধারণ, এডিপি বিশেষ এবং রাজস্ব নিজস্ব সহ সব মিলিয়ে 8 কোটি 43 লাখ টাকার প্রজেক্ট দেবিদ্বারে দেওয়া হয়েছে। 1 টাকা কম না, 1 টাকা বেশিও না। 148টি খাতে এসব প্রজেক্ট দেওয়া হয়েছে। একটা প্রজেক্টও পূর্ণাঙ্গ কমপ্লিট হয়নি। এগুলো আপনারা অনলাইনে গেলেই দেখতে পাবেন। অথচ জেলা প্রশাসক বললেন, আমি 10 কোটি টাকা নিয়ে গেলাম। গত 2 দিন মিডিয়া ট্রায়াল চালানো হলো, আমরা টাকা নিয়ে গেছি, টাকার কথা মানুষের কাছে লুকিয়েছি। এটা তো লুকোনোর কিছু নেই, সবকিছু ওয়েবসাইটে। ইটস ভেরি ওপেন, ব্রড ডে রাইট ওপেন। এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, যারা প্রোপাগান্ডা করেছেন, আপনাদের যদি চর্মচক্ষু থাকে এবং একটু জ্ঞান বুদ্ধি থাকে, শুধু ইন্টারনেটে সার্চ করলেই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। কোন খাতে কয় টাকা এবং কোন প্রক্রিয়ায় গেছে চাইলেই সবকিছু বের করা সম্ভব। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমার এলাকার যতগুলা বরাদ্দ বাজেট এসেছে সম্প্রতি লাইভে সবগুলো বিস্তারিত তুলে ধরেছি। এমনটি আমার পেজ জবাবদাহিতায় প্রতিনিয়ত আপডেট জানানো হয়। সবার বাসায় মোবাইল, ইন্টারনেট ও ফেসবুক আছে, সার্চ করলেই যে কেউ ডিটেল দেখতে পারেন। এখন এটাকে যেভাবে ফ্রেমিং করা হলো, এটা খুবই দুঃখজনক। এবং সবশেষে থাকছে, তোফায়েল আহমেদ মারা গেছেন। হাসপাতালে 8 মাস চিকিৎসাধীন থাকার পর সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন। আজ বিকাল 4টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। তোফায়েলের জামাতা ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। তোফায়েলের ব্যক্তিগত সহায়ক আবুল খায়ের জানান, বাদ মাগরিবের ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েলের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে মরদেহ। আগামীকাল সকালে হেলিকপ্টারে ভোলা সার্কিট হাউস ময়দানে জানাজা শেষে মায়ের কবরের পাশে দাফন করা হবে সাবেক এ মন্ত্রীকে। বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন ধরে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তোফায়েল আহমেদ। এর আগে গত বছরের অক্টোবরে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। চিকিৎসাধীন থাকা অবস্থায় দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় গত 7 মে তোফায়েল আহমেদ সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। ওই সময় তোফায়েলের আইনজীবী আদালতকে জানিয়েছিলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। বাস্তবিক অর্থে তোফায়েল আহমেদ কাউকে চিনতে পারেন না, তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে 1 কোটি 25 লাখ টাকা আত্মসাতের অভিযোগে 2002 সালে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরোর পরিদর্শক কাজী শামসুল ইসলাম এ মামলাটি করেছিলেন। মামলার অপর আসামিরা হলেন ম্যাডোনা অ্যাডভার্টাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশাররফ হোসেন। মামলার অভিযোগে বলা হয়, তোফায়েল আহমেদ ক্ষমতার অপব্যবহার করে অবৈধভাবে অর্জিত 1 কোটি 25 লাখ টাকা গোপন করার উদ্দেশ্যে সহযোগীদের মাধ্যমে অর্থ স্থানান্তর ও উত্তোলন করেন। ম্যাডোনা অ্যাডভার্টাইজিং লিমিটেডের প্রধান হিসাবরক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলাম এবং ভোলার মোশাররফ হোসেনের সঙ্গে সহযোগে সোনালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা থেকে বিভিন্ন সময়ে মোট 1 কোটি 25 লাখ টাকা স্থানান্তর করা হয়। পরবর্তীতে ওই অর্থ উত্তোলন করা হয়। মামলাটি তদন্ত শেষে 3 জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর উচ্চ আদালতের নির্দেশে মামলার কার্যক্রম দীর্ঘদিন স্থগিত ছিল। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহায়ক আরিফুল ইসলাম জানিয়েছেন, সম্প্রতি উচ্চ আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় মামলার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। তোফায়েল আহমেদ 1943 সালে 22 অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
1967 থেকে 1969 সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ছিলেন। 1970 সালের নির্বাচনে মাত্র 27 বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় নির্বাচনী পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি 9 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একাধিকবার মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন, যেটি বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ।